বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে আমরা উদ্ভিদের খাদ্য এবং পুষ্টি উপকরণ নিয়ে এবং তার সাথে খাদ্য পরিপাক এই অংশগুলো নিয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। ফার্স্ট হলো উদ্ভিদের পুষ্টি উপকরণ। খনিজ পুষ্টি উপকরণে আমরা সাধারণত 16টি অত্যাবশ্যকীয় উপকরণ ব্যবহার করি। এর মধ্যে কোনো কোনো অংশ উদ্ভিদ বেশি ব্যবহার করে, কোনোটা একটু কম ব্যবহার করে। যেগুলো বেশি ব্যবহার করে সেটা হলো তোমার ম্যাক্রো। এই ধরনের উপকরণ আছে 10টি। নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস থেকে শুরু করে লৌহ পর্যন্ত। আমরা এই উপকরণগুলো একটু এখানে মার্কিং করে দিচ্ছি। তো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, লৌহ। এরপরে আছে হলো তোমার মাইক্রো উপকরণ, যেটা চাহিদা অপেক্ষাকৃত কম। এরকম উপকরণ আছে সব মিলিয়ে প্রায় 6টি। তো এখানে যে 6টি উপকরণ আছে সেগুলো তোমার জিঙ্ক বা দস্তা, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, তামা, আর একটা হলো ক্লোরিন। তো এই মৌলিক উপকরণগুলো কোনটা কি কাজ এবং তার অভাবে কি সমস্যা হয় এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা আছে। আমরা নাইট্রোজেনের কাজগুলো এখানে দেখতে পাবো। নাইট্রোজেনের মতো প্রধান কাজ হলো আমিষ জাতীয় খাদ্য তৈরিতে নাইট্রোজেনের ভূমিকা সর্বোচ্চ এবং এর মাধ্যমে সাধারণত ক্লোরোফিল সৃষ্টি হয়। ফলে যদি এই নাইট্রোজেনের অভাব ঘটে তাহলে উদ্ভিদ কিন্তু তার প্রয়োজনীয় খাদ্য উপকরণ তৈরিতে সে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। আর ক্লোরোফিল তৈরিতে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে তো উদ্ভিদের সালোক সংশ্লেষণ সহ পরবর্তীতে জৈবিক প্রক্রিয়াগুলো আছে এগুলোকে কন্টিনিউ করা কিন্তু সম্ভব না। পটাশিয়ামের মূল কাজ হলো বিভিন্ন যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো হয় সেগুলোর ক্ষেত্রে তারা একটা সহায়ক ভূমিকা পালন করে। পত্ররন্ধ্র খোলা বন্ধ করার বিষয়টি কিন্তু এর মাধ্যমে কন্ট্রোল হয়। আর কোষ বিভাজনের সময় এর ভূমিকা রয়েছে। এর মূল কাজ হলো তোমার কোনো অঙ্গের বর্ধনে এটি ক্রিয়াশীল হয়। তো এরপর আমাদের যেটা আছে তোমার হলো ফসফরাস। এটা মূলের যদি বৃদ্ধি আমরা চাই, সঠিকভাবে মূলটা বৃদ্ধি পায়, তার জন্য ফসফরাসের কিন্তু কোনো বিকল্প নেই। এটা আমাদের অবশ্যই দিতে হবে। এই ফসফরাস হিসেবে কিন্তু যে সারটা ব্যবহার করা হয় এটা ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি। এরপর আছে হলো ম্যাঙ্গানিজ। ক্লোরোপ্লাস্ট এর গঠন এবং সংরক্ষণে ম্যাঙ্গানিজের ভূমিকা। কপার। টমেটো, সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কপারের প্রয়োজন। শ্বসন প্রক্রিয়ার উপরও কপারের কিছু প্রভাব আছে বলে আমরা গবেষণায় পেয়ে গেছি। এরপর আছে হলো তোমার বোরন। স্বাভাবিকভাবে যখন বৃদ্ধি হয় এবং চিনি পরিবহনের ক্ষেত্রে বোরনের ভূমিকা আছে। এরপরে আছে তোমার হলো মলিবডেনাম। অণুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন সংবোধনের কাজটি এই মলিবডেনামের মাধ্যমে করা যায়। আর ক্লোরিন তো অবশ্যই সুপারবিট এবং এর মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য এর মূল বক্তব্যটি আমাদের জন্য খুবই প্রয়োজন। এখন আমরা দেখবো যে এই যে উপকরণগুলো নিয়ে আমরা এত পড়লাম, এই উপকরণগুলো যদি ঘাটতি হয় তাহলে আমাদের কি সমস্যা হবে সেটা আমরা একটু দেখব। ফার্স্ট হলো পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ। তাহলে পুষ্টি উপকরণ অভাব কি? যেমন নাইট্রোজেন অভাব হলে একটা উদ্ভিদের কি চিহ্ন? তা দেখে আমরা বুঝবো দেখে নাইট্রোজেন।
ঠিক তেমনি ফসফরাসের অভাব হলে কি হবে? ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যাবে, পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হবে। পটাশিয়ামের অভাব হলে কি হবে? পাতায় শীর্ষ এবং কিনারা বরাবর হলুদ হয়ে যাবে, মৃত হয়ে যাবে। বিশেষ করে পাতা শিরার মধ্যবর্তী স্থানে যে ক্লোরোসিস যদি হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু ছিদ্র ফাঁকা হয়ে যায়। এরকম বিষয়গুলো আছে। এরপর দেখো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম কিন্তু কোষের যে সাইটোপ্লাজমে যে ক্যালসিয়ামের যে স্বাভাবিক মাত্রা, সেটির সাথে এখানকার মাত্রাটি এক আছে কিনা সেই বিষয়গুলো আমাদের অবশ্যই তথ্য নির্ভর অবস্থাতে জানতে হবে। সেখানে কম বেশি থাকলে সেটা ঠিক করে দিতে হবে। তারপরে আছে তোমার ম্যাগনেসিয়াম, লৌহ। এগুলো ঠিক সেম কথা, যে আমাদের অবশ্যই ম্যাগনেসিয়ামের অভাবে কি সমস্যা হয়, তারপরে এটি থাকলে কি উপকার হবে, এই বিষয়গুলো কিন্তু এখানে লৌহর কথাও লেখা আছে। লৌহ কিন্তু আমাদের শরীরের জন্য রক্তের যে মূল উপকরণ হিমোগ্লোবিন তৈরিতে কিন্তু সাহায্য করে। তো পাতার ক্ষেত্রে সাধারণত পাতার মাঝখানে যে ক্লোরোসিস, যে কারণের জন্য পাতা হলুদ হয়ে যায়, সেটাকে রোধ করতে সাহায্য করে। এরপরে সালফার, বিভিন্ন ধরনের শিল্প, হরমোন প্রভৃতি অংশ তৈরিতে সালফারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বোরন। বোরন কোষ প্রাচীর এর কাঠামো গঠনে কিন্তু সাহায্য করে। তা আমার কথা হলো যে এই অংশগুলো সর্বোচ্চ 2 থেকে 3টা অংশ তোমার আজকে পড়ে নেওয়া উচিত, মানে একবারে নিলে এগুলো একটা মনে থাকবে। বুঝতে পারছো কি? হ্যালো। তাহলে এইভাবে মনে হয় যে পড়া তোমার, যেহেতু কালকে তোমার এটা পূর্ণাঙ্গ রূপে ইয়ে, তুমি খালি রিভিশন এইভাবে করে দাও, করে গিয়ে ইয়ে করলে। আমরা এরপরে দেখবো খাদ্যের মৌলিক উপকরণে 6টি উপকরণ আমরা খুঁজে পাই। এর ফার্স্ট অংশ হলো তোমার আমিষ, দ্বিতীয় হলো শর্করা, তৃতীয় হলো স্নেহ। আমিষ জাতীয় খাদ্যের মূল কাজটি কি? দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন। শর্করা জাতীয় খাদ্যের মূল কাজটি কি? এটি হলো দেহে শক্তি উৎপন্ন করা। আর স্নেহ জাতীয় খাদ্যের মূল কাজ দেহের শক্তি তৈরি করা, তার সাথে দেহের মানে কোলেস্টেরলগত যে ভারসাম্য এবং ভবিষ্যৎ শক্তি হিসেবে জমা রাখার কাজটি কিন্তু সেই গ্লাইকোজেন বিক্রি করে। খাদ্য প্রাণীর ভিটামিন, এটার মূল কাজ হলো তোমার দেহে শক্তি যোগানো, এবং এটা হলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা তৈরি করতে সাহায্য করে। পানি এবং খনিজ লবণ, এগুলো শরীরে দেহের তাপের সমতা এবং বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থের চলাচলের সমতার ক্ষেত্রে প্রভূত সাহায্য করে থাকে। এগুলো নিয়ে আমাদের পরে যেটা তো আছে আঁশ জাতীয় খাদ্য বা রাফেজ। এটি সাধারণত সেলুলোজ নির্মিত আঁশযুক্ত বিশেষ ধরনের খাদ্য উপকরণ, যেটি পানি শোষণ করে নিয়ে আমাদের দেহের প্রভূত উপকার করে থাকে। তো এই যে খাদ্য, আমরা আঁশ জাতীয় খাদ্য যদি গ্রহণ করি, তাহলে আমাদের শরীরের যে উপকার হয় তার মূল অংশটি এরকম, যে নারের আমাদের যে বিভিন্ন নারী অংশটা দেয়, সেগুলোর মধ্যে খাদ্য উপকরণ দেওয়ার সময় এই আঁশ জাতীয় খাদ্যটা এক ধরনের মানে গুটি পাকে, এবং এটা তখন ওই নারীর অংশের ভিতর থেকে সমস্ত ময়লা এবং অন্যান্য অংশগুলোকে ধুয়ে নিয়ে মানে মুছে নিয়ে চলে যায়। এটা হলো রাফিজ জাতীয় খাদ্যের সবচেয়ে বড় বড় উপকার। এরপরে আমিষ জাতীয় খাদ্য নিয়ে মূল কথাগুলো এরকম। আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরের মূল গঠনে সাহায্য করে। এটা উদ্ভিদ এবং প্রাণীজ উভয় প্রকার আমিষ আমরা পেয়ে থাকি। উদ্ভিদ আমিষ হিসেবে ডাল, সিমের বিচি, এগুলো চীনাবাদাম, এগুলো পাই। আর প্রাণীজ আমিষ হিসেবে দুধ, ডিম, মাংস, এগুলো পেয়ে থাকি। আমিষে যে আমাদের দেহের প্রয়োজনীয় যে পুষ্টি উপকরণ, যে অ্যামাইনো অ্যাসিড, সেটি কিন্তু তৈরিতে এটি সাহায্য করে। এরপর আছে শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা জাতীয় খাদ্য, এর মূল কাজ হলো দেহে তাপ শক্তি উৎপন্ন করা, দেহকে কর্মক্ষম রাখা। আমরা শর্করা খাবারের মাধ্যমে দেহে গ্লুকোজ রূপে শর্করাকে পেয়ে থাকি, এবং এটি
দুধে যখন আসে তখন এটি ল্যাকটোজ রূপে, এবং গম, আলু, চাল এগুলো থেকে শ্বেতসার রূপে কিন্তু শর্করা আমাদের শরীরে চলে আসে। এগুলোর মূল উপকরণটি আমাদের মূলত শক্তি তৈরিতে সাহায্য করে, তবে যদি শরীর প্রয়োজনীয় পরিশ্রম না করে তাহলে সেগুলো কিন্তু চর্বি আকারে জমা হয় এবং শরীরের জন্য কিন্তু প্রভূত ক্ষতি ডেকে নিয়ে আসে। এরপরে স্নেহ জাতীয় খাদ্য উপকরণ। স্নেহ জাতীয় খাদ্য উপকরণের মূল বিষয়টি এরকম যে এটা সাধারণত তেল বা চর্বি জাতীয় অংশ, যেটি শরীরের সৌন্দর্য বৃদ্ধি করে, চর্মরোগ প্রতিরোধ করে, এবং দেহে যদি শর্করার ঘাটতি থাকে তাহলে স্নেহ জাতীয় খাদ্য উপকরণটি তাপ উৎপন্ন করে সেই ঘাটতি ফিল আপের সাহায্য করে। এরপরে আছে হলো তোমার, আমরা যত প্রকার মুখরোচক খাদ্য ভাজি আকারে করি তার সবকিছু কিন্তু এই স্নেহজাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত থাকে। এটি খাদ্যের টেস্টকে বৃদ্ধি করে। আমাদের একটি বিষয় জানা দরকার, ভিটামিন ই ও কে এই তিনটি ভিটামিন কিন্তু সম্পূর্ণ তেল দ্বারা, মানে তেলের মাধ্যমে কিন্তু গৃহীত হয়। তো তেল দিয়ে যদি প্রয়োজনীয় ভাবে এগুলো ভাজা না হয় এই খাদ্য উপকরণ, তাহলে কিন্তু এই ভিটামিন থেকে আমরা বঞ্চিত হই, ভিটামিন এ, ই ও কে। এরপরে ভিটামিন বা খাদ্য প্রাণ, এটি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় উপকরণের মধ্যে একটি। এটার অভাব হলে শরীরের উদ্দীপনা কমে আসে, শরীরের কর্মক্ষমতার যে একদম স্ট্যাবিলিটি, একদম স্থিতিশীলতা এটি বিঘ্নিত হয়। সে কারণের জন্য খাদ্য প্রাণটা আমাদের শরীরকে উজ্জীবিত রাখতে কিন্তু খুবই সাহায্যকারী হিসেবে থাকে। বিভিন্ন ভিটামিনের কাজগুলো এখানে দেওয়া আছে বা উপকরণ দেওয়া আছে। ভিটামিন এ পাওয়া যায় মাখন, চর্বি, ডিম, গাজর, আম ইত্যাদি থেকে। ভিটামিন ডি পাওয়া যায় দুধ, ডিম, ক্যালসিয়াম, কলিজা, যকৃৎ এগুলো থেকে, ভোজ্য তেল থেকে। ভিটামিন ই এবং কে উপরোক্ত পরিমাণে যেগুলোতে ভিটামিন এ পাওয়া যায় সেখানে ই এবং কে পাওয়া যায়। পানিতে দ্রবণীয় ভিটামিন হিসেবে ভিটামিন হলো বি, তারপরে হলো ঢেঁকি চাল জাতীয় ভাঙা আটা, যেটাকে লাল আটা বলা হয়, এই জাতীয়তে ভিটামিন বি কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এখন ফুলকপি, চীনাবাদাম, সিমের বিচি এগুলো কিন্তু ভিটামিন হিসেবে আমাদের বি ভিটামিনের কথা আমরা খুবই উল্লেখ করতে পারি। ভিটামিন সি হিসেবে যত টক ফল আছে সেগুলো টাটকা অবস্থায় ফল এবং সবজি থেকে আমরা পেয়ে থাকি। তো সবজি যদি আমাদের তাপ দিয়ে এটি রান্না করা হয় তখন কিন্তু ভিটামিন সি যে গুণগত মান সেটি কমে যায়। এখানে এই টপিক্সের লাস্টে আছে তোমার খনিজ লবণ। দেহে পানির সমতা রক্ষার জন্য এই খনিজ লবণের গুরুত্ব খুবই অপরিসীম, এবং এটি দেহকে স্টেবল রাখতে সাহায্য করে, দেহের রক্তের চাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে, এবং এটার মাধ্যমে দেহের বিভিন্ন যে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো সেগুলো কন্টিনিউ হতে সাহায্য করে। যেমন খনিজ লবণের মধ্যে আছে তোমার আয়োডিন যুক্ত লবণ, যেটি আমাদের গলগণ্ড রোগ প্রতিরোধে সাহায্য করে। ক্যালসিয়াম জাতীয় লবণ, সেটি হাড়ের গঠন এবং দাঁতের গঠনে সাহায্য করে। এভাবে কিন্তু খনিজ লবণ নানাবিধ উপকার আমাদের কিন্তু করে থাকে। এরপরে লাস্ট আছে তোমার একটা হলো পানি। আমাদের জীবনের অপর নাম হলো পানি। জীব হিসেবে বায়ুর পরে যে উপকরণটি প্রতিনিয়ত আমাদের শরীরকে সজীব রাখে সেটি হলো পানি। অভ্যন্তরীণ বিভিন্ন কার্যক্রমকে সাবলীল অবস্থায় রাখতে পানির গুরুত্ব কিন্তু অপরিসীম। পানি সারা দেহের বিভিন্ন উপকরণ পৌঁছানোর এক ধরনের মিডিয়া হিসেবেও কিন্তু কাজ করে থাকে। দেহের ওজনের প্রায় 50 থেকে 60% অধিক কিন্তু এই পানি আছে, এবং এটির ডিহাইড্রেট হলে আমাদের কিন্তু জীবন নাশের আশঙ্কা থাকে। তো আমাদের এই যে পানি যে আমরা সংগ্রহ করি সেই পানিটা সাধারণত দূষিত অথবা বিশুদ্ধ হয়ে হতে পারে, তবে আমাদের চেষ্টা করা উচিত বিশুদ্ধ পানির সোর্স থেকে পানিটাকে নেওয়ার জন্য। খাদ্য প্রাণ বা মানে যেটা রাফি জাতীয় খাদ্য, রাফি জাতীয় খাদ্য সাধারণত তোমার যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে সবজি জাতীয় জিনিস থাকে এবং যেখানে সেলুলোজ নির্মিত প্রচুর আঁশযুক্ত খাদ্য উপকরণ, এবং এই আঁশ অংশটা পরবর্তীতে পুরো রাফি জাতীয় খাদ্য উপকরণের বিবরণে কিন্তু চলে আসে। যেমন আমরা বিভিন্ন সবজির কথা বলতে পারি, শাকের কথা বলতে পারি। শাকগুলো কিন্তু দেখা যায় যে কলমি লতা শাক
অথবা অন্য কোনো শাক হোক, সেই শাকগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ডগা থাকে, এবং যেগুলোর মূল উপকরণে কিন্তু এর আফিস জাতীয় খাদ্য উপকরণ আছে। এটা আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজন, কারণ সারা শরীরে নানা কারণে নানাবিধ অপদ্রব্য জাতীয় খাদ্য উপকরণ কিন্তু জমতে পারে, আর এটার মাধ্যমে কিন্তু আমরা এগুলো থেকে সহজে রিকভারি হতে পারি। রাফিড জাতীয় খাদ্য থেকে কিন্তু নর্মালি ছোট প্রশ্ন আকারে প্রশ্ন কিন্তু সেট আপ হতে পারে। তো খাদ্য উপকরণ নিয়ে মোটামুটি পড়া আমরা এই অংশটা মোটামুটি শেষ করছি। এরপরে আমরা পরবর্তী সেশনে গিয়ে আদর্শ খাদ্য পিরামিড নিয়ে আলোচনা করব।